তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি, আহত বেশ কয়েকজন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। চক্রান্ত করছে স্বৈরাচার ও তাদের দোসররা। এবং ঢাকায় অটোরিকশা চলবে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে 1 মাসের স্থিতাবস্থা চেম্বার আদালতে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি সিস্টেম, এটা সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শতাধিক শিক্ষার্থী মোল্লা কলেজে হামলা চালায়। এ সময় কলেজে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের অনার্স 4th বর্ষের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদ রিপোর্টে। ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনার পাল্টা জবাব দিতে কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা আজ দুপুর 12টার দিকে হামলা চালায় ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এ সময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। পরে স্থানীয় জনতা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে পাল্টা ধাওয়া করে হামলাকারীদের। দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ায় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। আহত হন বেশ কয়েকজন। ওদের কলেজের পোলাপাইন, আপনি সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, ওদের জিজ্ঞাসা করেন। ওদের কলেজের পোলাপাইন আগে ঢাকা কলেজের এবং নটরডেম কলেজের 2 জন শিক্ষার্থীকে আহত করে, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে সেখানে যায়। এখনো দেখেন, আপনি লক্ষ্য করবেন, এখনো ওদের পোলাপাইন আমাদের কলেজের মধ্যে আগ্রাসন চালাচ্ছে। কি আমরা তো ওদের কলেজে ডিমার্সির হচ্ছে একটা স্টুডেন্ট, ও হচ্ছে অসুস্থ হওয়ার পরে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ওখানে ভর্তি হওয়ার পরে ভুল চিকিৎসার জন্য সম্ভবত ছেলেটা মারা যায়। এর আসলে সঠিক কোনো তদন্ত হয়নি এখন পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে ওরা ওখানে আন্দোলন করে, কবি সোহরাওয়ার্দী ওদের সাথে একমত পোষণ করে। এরপরে ওরা হচ্ছে নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, মারামারি হয়। এর পরিপ্রেক্ষিতে ওরা গতকালকে আমাদের সোহরাওয়ার্দী কলেজে গিয়ে ওরা অ্যাটাক করে এবং কলেজটাকে পুরো হচ্ছে শ্মশান বানিয়ে দেয় এক কথায়। এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে স্টুডেন্ট এসেছে। সংঘর্ষের কারণে যাত্রাবাড়ি ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। মাহবুবুর মোল্লা কলেজের ভাঙচুর করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তো যেখানে যে ঘটনা ঘটেছে, ঘটনা পরবর্তী সময় আমরা এসে এখানে ঘটনা নিয়ন্ত্রণে এনেছি। ঘটনা এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আমরা আশা করি আইনগত প্রক্রিয়ার মধ্যে আমরা এখানে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে পারবো। এর আগে সকাল 9টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে সকাল 10টার দিকে বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে কয়েকশো বিক্ষুব্ধ শিক্ষার্থী মোল্লা কলেজের উদ্দেশ্যে লং মার্চের ডাক দিয়ে অগ্রসর হতে থাকে। এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানাতে ড্যামরা এলাকা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী। গাজী, আমাদেরকে জানান যে ড্যামরা এবং যাত্রাবাড়ির বর্তমান পরিস্থিতি কি ওই এলাকার, বিস্তারিত জানান। মখর, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে আক্রমণ করেছে, সেই আক্রমণে কিন্তু একেবারে এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তো আপনি জানেন 11টা থেকে প্রায় 2টা পর্যন্ত, প্রায় 3-3.5 ঘন্টার যে আক্রমণ, সেই আক্রমণ কিন্তু ঠেকাতে ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের শিক্ষার্থী এবং এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু মিলেই তাদের মুখোমুখি হয়েছিল। তবে একটা কথা বলি আপনাকে, আজকে সারাদিন কিন্তু এই রোডটি একটি রণক্ষেত্র এবং উত্তেজনা বিরাজ করেছিল। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাব সহ
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অর্থাৎ 4 স্তরের যে সদস্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিলেন, তারা কিন্তু তারা এখন পর্যন্ত তারা এখন অবস্থান করছেন। তবে সারাদিনের পরে যদি আপনাকে এখন আপডেট আমি যদি বলি, প্রায় 5টার পর থেকে কিন্তু এই এলাকাটা শান্ত হয়েছে এবং এই রোডে আপনি জানেন সারাদিন কিন্তু এই রোডে কিন্তু গাড়ি চলে নাই, ওরা গাড়ি বন্ধ ছিল। পরবর্তীতে 5টার পরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই এলাকা যখন নিয়ে যায় তখন কিন্তু এই রাস্তাটা চালু হয়েছে। তো এখন পর্যন্ত এখন আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি বলি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছেন যে ক্ষতিগ্রস্ত যে ভবনটি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে তারা ঘিরে রেখেছেন। আমার ডান পাশে রয়েছেন পুলিশ, র্যাব অবস্থান করছেন, বাম পাশে পুলিশ রয়েছেন। সবকিছু মিলে এবং জনতারও ভিড়টা অনেকটা কমছে। তো সবকিছু মিলে সারাদিনের চিত্র যদি আপনাদেরকে বলি, এখন যে চিত্রটা এটা এখন পর্যন্ত ঠান্ডা এবং নীরব রয়েছে। তবে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আমাদের শিক্ষার্থীদেরকে অনেককেই হত্যা করেছে। আসলে এখন পর্যন্ত এই জায়গাতে কিন্তু আমরা কোনো লাশ আমরা না দেখলেও তাদের শিক্ষার্থীদের দাবি ছিল এরকম। প্রত্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে সারাদিনের যে অবস্থা ছিল এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এই এলাকাটি এবং রাস্তা যে আগে যে যানজটটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে। তো সবকিছু মিলিয়ে ধন্যবাদ গাজী আপনাকে। আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী ড্যামরা থেকে সেখানকার শিক্ষার্থীদের যে সংঘর্ষের সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেন তিনি। আজ জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন মন্ডলের নামের রিপোর্টে। দীর্ঘদিন পর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক অংশের বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। গণতন্ত্রের পক্ষে সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে। বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বুঝাবুঝির চেষ্টাও চলছে। দেশের এই অবস্থায় গণতন্ত্রের পক্ষে সব শক্তিকে সতর্ক থাকতে হবে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও স্বাধীনতা একসাথে যায় না, কেননা আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী, গণতন্ত্র বিএনপির কাছেই একমাত্র নিরাপদ। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি আর স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। সাংবাদিকতা দলাদলিতে পরিণত করলে কি পরিণত হতে পারে তা 1.5 দশকে মানুষ টের পেয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য, তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত 1.5 দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এর ফলে এই সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে। দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এ সময় মহানগরীতে যত্রতত্র অটোরিকশা চলার সমালোচনা করেন আদালত। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 1 মাসের মধ্যে আইনি কাঠামোতে অটোরিকশাকে আনা যায় কিনা তা নিয়ে কাজ চলছে। এর আগে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই বিষয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 19 নভেম্বর হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে 3 দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় পাশ হওয়া প্রকল্পগুলোর বিষয়ে পরিকল্পনা উপদেষ্টার কার্যালয় জানায়, একনেক সভায় 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে 5,915 কোটি টাকার বেশি। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,095 কোটি 94 লাখ টাকা, বৈদেশিক তহবিল 4,787 কোটি 50 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 32 কোটি 55 লাখ টাকা। এছাড়া ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে 2টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার করা যাবে 3 বাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাবের। একই সঙ্গে কেউ মানবতা বিরোধী অপরাধ করলে বিদেশিদেরও বিচার করতে পারবে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রসিকিউটর আইনজীবী গাজী মনোয়ার হুসাইন তামিম। তবে ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি বলে জানান তিনি। পলিটিক্যাল পার্টির ট্রায়ালের জন্য কোনো নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করা হয়েছে এবং এই সংশোধনীতে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে এবং আসামি এবং ভিকটিম এবং উইটনেসদের সকল প্রকার সুবিধা এটা আন্তর্জাতিক মান করার জন্য সরকার এটিকে গতকালকে সংশোধন করেছে এবং সেখানে এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে বজায় রেখে। রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে আদালতে শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক আইজিপিকে উত্তরা পূর্ব থানার মামলায় রিমান্ড আবেদন করে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে অশোভন আচরণ করেছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে রাজনৈতিক উদ্দেশ্য আসামিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ আসামিপক্ষের আইনজীবীদের। রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে কাঁচাবাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকারের উপপরিচালক আব্দুস সালাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় আলু ব্যবসায়ী পলাশকে 50,000 টাকা এবং পাশের জমজম ট্রেডার্সকে 1 লাখ টাকা জরিমানা করেন তিনি। আব্দুস সালাম জানান, অসৎ ব্যবসায়ীরা তারা পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে, তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে। আবারও বিআরটিসির সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য খুশির বার্তা দিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। বিআরটিসির কর্মকর্তা কর্মচারীরা চাকরির 3 বছর পূর্তিতেই পাচ্ছেন শান্তি বিনোদন ভাতা। এই ভাতা প্রদান সংক্রান্ত সভায় এই কথা জানান বিআরটিসি চেয়ারম্যান। তিনি বলেন, বিআরটিসিকে সকলের সহযোগিতা আরও অনেক দূর এগিয়ে নিতে হবে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকার বিআরটিসিতে 1999 সালে শ্রান্তি বিনোদন ভাতা চালু করলেও এখন পর্যন্ত অনেকেই জানেন না শ্রান্তি বিনোদন ভাতা কি। বিষয়টি বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলামের নজরে আসলে তিনি নতুন করে চালু করে এই ভাতা। তারই ধারাবাহিকতায় 2022 সালে যোগদান করা নতুন 45 জন সহ মোট 220 জন কর্মকর্তা কর্মচারীকে 27,36,000 টাকা ভাতা প্রদান করা হয়েছে। এমন খুশির খবরে আনন্দিত বিআরটিসির কর্মকর্তা কর্মচারীরা। কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাজুল ইসলামের প্রতি। আগে শান্তি বিনোদন বলতে কোনো কিছু ছিল কিনা আমি জানতাম না, এখন এই সার্ভে জানতে পারছি যে শান্তি বিনোদন ভাতা আছে এবং ছুটি আছে। প্রতি মাসে বেতন কি জিনিস আমার ফ্যামিলিকে এখন দিতে পারিনি স্যার। তো এখন যে ব্যাংক কার্ডটা যখন ওয়াইফের কাছে থাকে প্রতি মাসে যখন বেতন ঢুকে 1 তারিখে স্যার, তা আমার ফ্যামিলিকে ধরুন ওয়াইফ বলে যে এখন মনে হয় তোমরা বিআরটিসি সরকারি চাকরি করো। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, দায়িত্বশীল আচরণ এবং কাজের প্রতি উৎসাহ যোগাতে সরকারের সুন্দর পরিকল্পনাকে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু আমার সামনে চ্যালেঞ্জ ছিল ঈদুল ফিতরের বোনাস, ঈদুল আজহার বোনাস, বৈশাখী ভাতা, মানে আমার মনে হয় চোখে সর্ষা ফুল দেখার মতো অবস্থা। এই প্রতিষ্ঠানের রুটি রুজিই ছিল না, বেতনই ছিল না, তাদের কিছুই ছিল না। সেই প্রতিষ্ঠানের সকল দিকে দেশের সাথে তাল মিলিয়ে কালচারাল তাদের সুযোগ সব দিকে কিন্তু আমরা কিন্তু আছি।
বিআরটিসি সবার আগে স্বচ্ছতার জায়গা নিশ্চিত করেছে। বিআরটিসির কোনো কর্মকর্তা কর্মচারীরা কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না বলেও জানান তিনি। এখানে অনেক লোক মারা গেছে আপনার, যারা তার ন্যায্য পাওনাটুকু সে পায় নাই, তার পেনশনের টাকাটুকু পায় নাই, এমনকি রানিং অবস্থায়ও অনেকে বিনা চিকিৎসায় মারা গেছে। আমার পরে কী হবে আমি জানি না, যে আমার সময় কোনো কর্মচারী চিকিৎসার অভাবে সে মারা যাবে না। 2021 সালের পর থেকে নতুন কোনো গাড়ি না থাকা সত্ত্বেও প্রতি মাসে প্রায় 12 কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বিআরটিসি আর কোনোদিন পিছিয়ে যাবে না বলেও আশা প্রকাশ করেন বিআরটিসির চেয়ারম্যান। মারা যাবে না। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। রাজধানী ড্যামরায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে এক অনুষ্ঠানের আয়োজন করেন মার্শাল কামাল। এ সময় তিনি বলেন, সুস্থ জীবন সুন্দর চিন্তাভাবনায় গড়ে তোলার জন্য মাদকমুক্ত সমাজ গড়ে তোলা প্রয়োজন। মাদককে না বলে সামনের দিকে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে দেশের জনগণের ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন। দেশের স্বার্থে জনগণের কল্যাণে স্বতঃস্ফূর্তভাবে সবসময় অটুট থাকতে পরামর্শ দেন তিনি। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের আয়োজনে কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। দুপুরে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাব অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কেবল ব্যবসায়ীরা জানান, দেশে আইপিটিভি ওটিটি প্ল্যাটফর্মগুলো অনুমোদনহীন চলতে থাকলে এই ব্যবসা বাঁচানো দুরূহ হয়ে যাবে। অবৈধ অনলাইন স্ট্রিমিং বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ চান তারা। দর্শক চাহিদা বিবেচনায় সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি সেবা দেওয়ার মাধ্যমে চ্যানেলের সংখ্যায় সীমাবদ্ধতা তুলে দেওয়ার দাবি তুলেছেন কেবল ব্যবসায়ীরা। পাশাপাশি কেবল টিভি ব্যবসাকে আরও সমৃদ্ধ এবং আধুনিকায়নের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করার দাবি জানানো হয় সভায়। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি, আহত বেশ কয়েকজন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। চক্রান্ত করছে স্বৈরাচার ও তাদের দোসররা। এবং ঢাকায় অটোরিকশা চলবে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে 1 মাসের স্থিতাবস্থা চেম্বার আদালতে। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।